বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমানের সাথে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে। কি আলোচনা হয়েছে সেই বৈঠকে? এই মুহূর্তে বাংলাদেশে ভারতের প্রায় 23 জন গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা সফর করছেন। তাদের এই সফরের উদ্দেশ্য কি এবং অনেক আশা থাকা সত্ত্বেও ডক্টর ইউনূসের আর রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না। আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবে। শুরু করি ডক্টর ইউনূসকে নিয়ে। তার অবস্থা দেখে সেই আব্বাস উদ্দিনের সেই গানটার কথা মনে পড়ছে, ফান্দে পড়িয়া বগায় কান্দে রে। কথা ছিল 2030 সাল পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকবেন, তারপরে নির্বাচিত সরকার এলে তিনি আমৃত্যু রাষ্ট্রপতি থাকবেন। কিন্তু বাইডেনের পরাজয় কিংবা বাইডেনের দলের পরাজয়, বিশ্বব্যাপী যুদ্ধ, বাণিজ্য নিয়ে জটিলতা, সবকিছু মিলে এমন একটা গুবলেট অবস্থার সৃষ্টি হলো যে বাংলাদেশে ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল। সেই যে রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা কিংবা শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজড বলা, ডক্টর ইউনূসের সামনে তখন ছিল প্ল্যান বি। প্ল্যান বি হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাকে রাষ্ট্রপতি করা হবে। এতদিনে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে এই যাত্রায় ডক্টর ইউনূসের আর রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না। তাহলে কি প্ল্যান সি? প্ল্যান সি ছিল যে বাংলাদেশ ডক্টর ইউনূসের নাম জাতিসংঘের মহাসচিব প্রার্থী হিসেবে প্রস্তাব করবে এবং তাকে এই পদে জিতিয়ে আনার দায়িত্ব বাংলাদেশের। এই লক্ষ্যে তার যে ইন্টারন্যাশনাল লেভেলের লবিং সেগুলো তো ছিলই, এর পাশাপাশি প্রচুর অর্থ খরচ করে তিনি একটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন। কিন্তু যখন জাতিসংঘ মহাসচিবের ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল যে সেখানে বিশ্ব বাটপার ডক্টর ইউনূসের নাম নেই। এতে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ডক্টর ইউনূস সেই লবিস্ট ফার্মের কাছে টাকা ফেরত চেয়েছিলেন। লবিস্ট ফার্ম তখন বলেছে বেশি বাড়াবাড়ি করলে সবকিছু পাশ করে দেবে। সেই যে নিউ ইয়র্কে ক্লিন্টনের সামনে তিনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন, সেই মিটিংয়ে তিনি আরো অনেক গোপন কথা, অনেক স্বীকারোক্তি দিয়েছিলেন। তার মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি সংগঠনের নামও বলেছিলেন। এই সব কিছুর রেকর্ড একটি এজেন্সির কাছে আছে। সব মিলে আমি বলেছিলাম 2-3 দিন আগে, বুকে ব্যথা নিয়ে, চোখে জল নিয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো এই হলো ডক্টর ইউনূসের পরিণতি। ডক্টর ইউনূসের এই বিপর্যয়ে দেখলাম অনেকেই খুব মজা পাচ্ছে। আবার পত্রিকায় দেখলাম গতকাল রয়ের প্রধান মিস্টার পরাগ জৈন সহ 4 জন এসেছে, তার আগে 3 জন এসেছিল এবং আজকে আরো 16 জন এসেছে, মোট 23 জনের টিম। এরা বাংলাদেশের ডিজিএফ এর আমন্ত্রণে এসেছে এবং এই টিম বাংলাদেশ, মিয়ানমার, ভারতের 12টি খুব স্পর্শকাতর স্পট ভিজিট করবে। এছাড়া বাংলাদেশের হাতে তারা 161 পৃষ্ঠার একটি রিপোর্ট তুলে দেবে, যেখানে লস্করে তৈয়বার মতো আন্তর্জাতিক জঙ্গি সন্ত্রাসী সংগঠনের নাম রয়েছে, তাদের কল রেকর্ড রয়েছে, তাদের অনুকূলে তহবিল পাঠানো হয়েছে যে ফান্ড ট্রান্সফার, সেই ডকুমেন্ট রয়েছে, স্যাটেলাইট ইমেজ সহ অনেক ইমেজ রয়েছে। এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে এর আগেও বলা হয়েছে যে বাংলাদেশে বিভিন্ন রকমের জঙ্গি তৎপরতা চলছে, তো এবার সেই বিষয়গুলো তাদের হাতে তুলে দেবে। এবার আমরা একটু কথা বলি। আমি আগেই কিন্তু বলেছিলাম যে আজকে দীনেশ ত্রিবেদীর সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকটি হয়েছে। সেই বৈঠক শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান একটি সংবাদ সম্মেলন করেছেন। আমি সংবাদ সম্মেলনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ একটু দেখাবো। আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে, যে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি।
না, 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন। হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে গত সপ্তাহগুলোতে বাংলাদেশে তার অভিজ্ঞতা সেটা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে এসে অত্যন্ত আনন্দিত, সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। দণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। জীবনে তো আপনারা নিশ্চয়ই অনেক সংবাদ সম্মেলন দেখেছেন, কিন্তু এরকম সংবাদ সম্মেলন দেখেছেন যেখানে স্পিকার ভীষণ নার্ভাস, শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলতে গিয়ে প্রত্যাবর্তনের কথা বলেছেন। এবং আমি আরো অবাক হয়েছি মিস্টার হুমায়ুন কবিরকে দেখে, তার সেই ভুবন ভোলানো হাসিটা ছিল না। তিনি একদম মুখ গম্ভীর করে, আমাদের চিরচেনা হুমায়ুন কবির না। তার মানে কি হয়েছে, এত নার্ভাস কেন ডক্টর খলিল কিংবা মিস্টার কবির? এই বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া বা হাদির হত্যাকারীকে ফেরত চাওয়া, ভারত কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছে শেখ হাসিনা তাদের কাছে কি প্রোটোকল নিয়ে আছে। তো সেখানে এইসব প্রত্যর্পণ ফিরিয়ে দেওয়া, এগুলো ভারত আগেও গুরুত্ব দেয়নি, আজও গুরুত্ব দেয়নি। বরং এই মিটিং এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, ডক্টর খলিল কিন্তু সেগুলো নিয়ে কথা বলেননি। এই মিটিং এ আলোচনা হয়েছে পলিটিক্যাল ইনক্লুসিভনেস নিয়ে। এই মিটিং এ আলোচনা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে। এই মিটিং এ আলোচনা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে। এবং সবশেষে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বর 12 এবং 13 তারিখে যে ব্রিক্সের সম্মেলন হবে ভারতে, সেখানে যাবার জন্য অনুরোধ করা হয়েছে। আমার সূত্র নিশ্চিত করছে যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন আগামী মাসে 12-13 তারিখের যে সম্মেলন। এদিকে তারেক রহমান যেন ব্রিক্সের এই সম্মেলনে ভারতে না যান, সেটি ঠেকানোর জন্য বাংলাদেশে যেসব পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পেইড এজেন্টরা আছে এবং মিডিয়ায় যে গ্যাং অফ ফোর আছে, এই গ্যাং অফ ফোর আপনারা নিশ্চয়ই চেনেন। তাদের দুজনের অফিস পুড়িয়ে দিয়েছিল তৌহিদি জনতা। আরেকজন সেই অফিসে দেখতে গিয়ে মানুষের হাতে হেনস্থা হয়েছিলেন। আরেকজনের কথা আপনারা জানেন, যাকেও আমি মাঝে মধ্যে ধরিয়ে দিই তার মিথ্যে তথ্য এগুলো নিয়ে। তো এই গ্যাং অফ ফোর আইএসআই এর মাল খেয়ে এখন দেখবেন যে খুব উঠে পড়ে লেগেছে যে তারেক রহমান ভারতে যাচ্ছেন না। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে তারেক রহমানের অফিস থেকে তার আসন্ন সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেডি করতে বলেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্যে কাজ করছে। সো এখন পর্যন্ত যে তথ্য, তাতে তারেক রহমান যাচ্ছেন। কিন্তু আমি আগেও বলেছি যে তারেক রহমান গেলে লাভ, না গেলে আরো লাভ। এবং যাকে বলে মাইনকার চিপা, তারেক রহমান এমন চিপায় পড়ছে যে তার এখন ভারতে যাওয়া উচিত। কারণ সার্জিও গোর পর্যন্ত তাকে বলে গেছে ভারতে যেতে, আবার ভারত থেকে বলা হয়েছে। আবার বাংলাদেশের সেই পাকি দালালগুলো তারা অলরেডি দেখবেন মিডিয়ায় বলছে যাবে না, আবার ডক্টর খলিল বলছে সিদ্ধান্ত হয়নি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তো জানার কথা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সম্ভাব্য সফর নিয়ে প্রস্তুতি চলছে। তাহলে ঘটনা কি ঘটবে এটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সবশেষে একটা রেকর্ডের খবর দিই। দীর্ঘদিন পরে আজ বাংলাদেশে 3671 মেগাওয়াটের লোডশেডিং হয়েছে, যা সমসাময়িক কালে একটি রেকর্ড। ধন্যবাদ।